বিএসএফ পয়সার জন্য করে সব, তাই সবারই আছে, এখানকার জনগণের দায় নয়। বাইরে থেকে লোক এসে আমাদের ভাগের ভাত খেয়ে নিচ্ছে, আমরা কেন কিছু করি না? এখানকার লোক পয়সার জন্য, পুলিশ বিএসএফ পয়সার জন্য করে সব। দিলীপ বাবু কি করতে চাইছেন সেটা দিলীপ বাবু জানেন। উনি দলের কাছে খুব একটা গ্রহণযোগ্য নন, তার জন্য দায় দিলীপ বাবু নিজে। দিলীপ ঘোষ এখন প্রাসঙ্গিকতা ফিরে পেতে চাইছেন, তাই বলছেন। বঙ্গ বিজেপি যারা এখন দায়িত্বে আছেন তারা দিলীপ বাবুকে খুব গুরুত্বপূর্ণ পদে দেখতেও চান। আর দিলীপ বাবুর উচিত না একটু সংযত থাকা। টিভি ক্যামেরা দেখলে পরেই বলতে শুরু করে দিলাম, সংযত থাকলে পরেই বোধহয় ওনার পক্ষে ভালো, সবার পক্ষে ভালো। দিলীপ ঘোষ অত বড় মাপের রাজনৈতিক নেতা নন, তাকে নিয়ে এত কথা বলার ইচ্ছাও আমার নেই। দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীর মতো বড় নেতা নয়, হ্যাঁ, এটা পরিষ্কার করে জানা উচিত। যদি বিজেপি মনে করে যে একজন মুখের দরকার, শুভেন্দু অধিকারী একদম ফিটেস্ট। মুসলমানরা মহাগঠবন্ধনকে ভোট দেয়, তারা বিজেপি এনডিএ-কে ভোট দিয়েছে। সেই প্রবণতা যদি পশ্চিমবঙ্গে হয় তাহলে তৃণমূলের কপালে দুঃখ আছে। এই দেশের সম্পদের উপর আমার যে অধিকার, একজন ভারতীয় মুসলমানেরও একই অধিকার, কিন্তু অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের কোনো জায়গা নেই। তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। অনুপ্রবেশকারীদের দেশে ঢোকার দায় বিএসএফ এর। পুলিশ ও বিএসএফ টাকার জন্য এইসব করে বলছেন দিলীপ ঘোষ। কোথাও কি দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের ভূমিকার উপর প্রশ্ন তুলছেন তিনি? দিলীপ ঘোষ এখন প্রাসঙ্গিকতা ফিরে পেতে চাইছেন, তাই বলছেন। বিএসএফ এর একটা অংশ এই মানব পাচার, চোরা চালানের সঙ্গে যুক্ত, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন বিএসএফ এর দায় আছে, বিএসএফ তার আন্ডারে পড়ে। কিন্তু তারপরে অনুপ্রবেশকারীরা সীমান্ত পেরিয়ে যখন ঢুকলো, তারা তো একটা স্থানীয় অঞ্চলে যায়, একটা গ্রামে যায় বা একটা জনপদে যায়, তা স্থানীয় প্রশাসন তাদের সম্পর্কে খোঁজ খবর পায় না। যে অজানা লোক, অচেনা লোক এলাকায় এসেছে, নেটওয়ার্ক কোথায় প্রশাসনে? তাদের সম্পর্কে খোঁজ খবর যদি তারা প্রকৃতপক্ষে নিতে উৎসাহী হতো, তাহলে তারা চিহ্নিত করে ফেলতো কে অনুপ্রবেশকারী। ওটা তো বললে হবে না যে বিএসএফ এর একটা অংশের মদত আছে, নইলে তো হতে পারে না। কিন্তু তারপর অনুপ্রবেশের পরে অনুপ্রবেশকারীরা যখন এখানে এলো, বেআইনি ভাবে তারা যে সব নথিপত্র সংগ্রহ করলো, ভোটার তালিকায় নাম তুললো, তার দায় কার? সেটা তো বিএসএফ এর নয়। দিলীপ বাবু যেটা বলেছেন সেটা ওনার মতো করে বলেছেন। এর পিছনে আমার মনে হয় না যে দিলীপ বাবু কোনো বার্তাও দিতে চাইছেন, স্পষ্ট কথা ঠিকভাবে বলেছেন। দলের যখন প্রথম সারির নেতারা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার অনুপ্রবেশ ইস্যুতে একদিকে শাসক দলকে বারবার আক্রমণ করছেন, সেই সময় দিলীপ ঘোষ এই সমস্ত মন্তব্য করছেন। কোথাও গিয়ে কি বিজেপির অন্দরে যে ঐক্য, সেই ঐক্য নেই, সেই জিনিসটা সামনে উঠে আসছে না? দিলীপ বাবু এমন কিছু কথা বলেননি যেটা শুভেন্দু বাবু, সুকান্ত বাবু বলছেন, একই সুরে কথাটা বলেছেন। অমিত শাহ তো বলেছেন বিএসএফ ও দায় এড়াতে পারে না, তা দিলীপ বাবু তো সে কথাটাই বলেছেন। এবং অনুপ্রবেশটা যে হয় তাতে অনেকের মদত থাকে, কিন্তু বিএসএফ তো রাজ্যের ভিতরে পাহারা দেয় না, সীমান্ত পাহারা দেয়। সেখান থেকে তারা কি করে ডকুমেন্ট জোগাড় করছে, সেটা তো রাজ্য প্রশাসনের মদত ছাড়া হয় না। তার মানে এই সমস্ত বিষয়টা কি কোথাও গিয়ে রাজ্য সরকারও সমানভাবে দায়ী বলে মনে করছেন? স্থানীয় প্রশাসনের মদত ছাড়া এগুলো হয় নাকি? অবৈধ নথিপত্র কিভাবে সংগ্রহ করবে যদি প্রশাসনের মদত না থাকে? প্রশাসনের নাকের ডকাতি এসব। এর আগেও দিলীপ ঘোষ সৌজন্যের রাজনীতি করতে গিয়ে মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে দীঘার জগন্নাথ মন্দিরে গেছেন। এবারও বিএসএফকে তিনি নিশানা করছেন। এই 26কে সামনে রেখে কোথাও গিয়ে গ্রাউন্ড লেভেলে যে সমস্ত কর্মী, তাদের মনোবলে কোনো প্রকার আঘাত আনতে পারে এই বিষয়টা? দিলীপ বাবু কি করতে চাইছেন সেটা দিলীপ বাবু জানেন। উনি দলের কাছে খুব একটা গ্রহণযোগ্য নন, তার জন্য দায় দিলীপ বাবুর নিজে। তাকে নিয়ে অনেক বিতর্ক হচ্ছে, সেই বিতর্কে আমি ঢুকতে চাই না। বঙ্গ বিজেপি যারা এখন দায়িত্বে আছেন তারা দিলীপ বাবুকে খুব গুরুত্বপূর্ণ পদে দেখতেও চান না। দিলীপ বাবু যদি নির্বাচনে লড়তে চান লড়তে পারেন, কিন্তু খড়গপুর আসনেই তাকে লড়তে হবে এরকম কোনো কথা নেই। ওখানে তো হিরণ আছে বিধায়ক,
আর দিলীপ বাবুর উচিত না একটু সংযত থাকা। টিভি ক্যামেরা দেখলে পরেই বলতে শুরু করে দিলাম, সংযত থাকলে পরেই বোধহয় ওনার পক্ষে ভালো, সবার পক্ষে ভালো। ভারত বাংলাদেশ সীমান্তে ভৌগোলিক অবস্থা সহ একাধিক কারণ রয়েছে এই তারের বেড়া না দেওয়ার কারণে। সেইখানে কি দিলীপ ঘোষ কোথাও গিয়ে রাজনৈতিক সত্তার ঊর্ধ্বে উঠে বাস্তব চিত্রই তুলে ধরার জন্য এই সমস্ত মন্তব্য করছেন? দিলীপ ঘোষ অত বড় মাপের রাজনৈতিক নেতা নন, তাকে নিয়ে এত কথা বলার ইচ্ছাও আমার নেই। দিলীপ ঘোষ বিজেপির সভাপতি ছিলেন, তার আমলে সাফল্য হয়েছে। দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীর মতো বড় নেতা নয়, হ্যাঁ, এটা পরিষ্কার করে জানা উচিত। কারণ শুভেন্দু অধিকারী 17 বছর বয়স থেকে রাজনীতি করছে, 2টো লোকসভা আর 5টা বিধানসভায় জিতেছে, মন্ত্রী ছিল, সব ছেলে বিজেপিতে এসছে। এবং শুভেন্দু অধিকারীর গ্রহণযোগ্যতা বিজেপির মধ্যে, বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে দিলীপ বাবুর থেকে এখন অনেক বেশি। তাহলে সেই ক্ষেত্রে 2026-এ শুভেন্দু অধিকারী মুখ করিয়ে এগিয়ে চলা সুবিধা, সেটা বিজেপির নেতারা বুঝবেন, আমি কি করে বলবো? আপনি কি মনে করছেন কোনটা সুবিধা হবে বিজেপির জন্য? বিজেপিকে একটা মুক্ত করতেই হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুক্ত আছি। যদি বিজেপি মনে করে যে একজন মুখের দরকার, শুভেন্দু অধিকারী একদম ফিটেস্ট। শুভেন্দু অধিকারীর মুখকে সামনে নিয়ে বিজেপি লড়তে পারে। কারণ এই বিজেপিতে যারা আছেন, সুকান্ত বাবু ভদ্রলোক, রাজনৈতিক অভিজ্ঞতা কম কিন্তু খুব ভদ্রলোক। শ্রমিক বাবু পরিষদীয় রাজনীতি করবেন না, উনি সাংগঠনিক ব্যাপার স্যাপারে আছেন, সভাপতি। আর বাকি যারা আছেন তাদের মধ্যে শুভেন্দু বাবুর মতো অভিজ্ঞতা কার আছে? 35 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা, এই পরিশ্রম করা, দিনে 250 কিলোমিটার ট্রাভেল করা, কর্মী সমর্থকদের বিপদে পাশে এসে দাঁড়ানো, এটা শুভেন্দুই করছে। শুভেন্দু, অমিত শাহ শুভেন্দুকে অত্যন্ত পছন্দ করে। ঘোষণা হতেই পারে শুভেন্দুর নাম মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে বিজেপি, বলে খারাপ কিছু হবে না। সেটা বিজেপির ফায়দাই হবে বলছেন 26-এ তুল্যমূল্য লড়াই হবে। শুধু শুভেন্দু অধিকারীর নামটা ঘোষণা করলে ফায়দা হবে কি ফায়দা হবে না বলতে পারি না। এবারে একটু অন্যরকম ভাবে ভোট হবে, হ্যাঁ, তাই আগে ভাগে বলা সম্ভব নয় এবারে ফলাফল। অন্যরকম বলতে কি ইঙ্গিত করছেন? এসআইআর এর পরে ভোট হবে, কত নাম বাদ যাবে, হিন্দুদের মেরুকরণ হচ্ছে। নির্বাচন কমিশন যদি একেবারে বজ্র আটুনি করতে পারে নির্বাচনের সময়, প্রকৃত ভারতীয় ভোটাররা যদি তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে, তাহলে তুল্যমূল্য লড়াই হবে। বিহারের ছায়া এখানেও দেখছেন? বিহারে একটা জিনিসই হয়েছে, বিহারে নতুন মুসলমানরা মহাগঠবন্ধনকে ভোট দেয়, তারা বিজেপি এনডিএ কে ভোট দিয়েছে। সেই প্রবণতা যদি পশ্চিমবঙ্গে হয় তাহলে তৃণমূলের কপালে দুঃখ আছে। 26-কে সামনে রেখে এখনো বিজেপির রাজ্য কমিটির যে দল সেটা এখনো ঘোষণা হয়নি। এই বিজেপির যে রাজ্য কমিটির দল এই 26-এর সামনে করে কতটা প্রাসঙ্গিকপূর্ণ মনে করছেন? সব নিয়ে বলতে পারবো না। বিজেপির রাজ্য কমিটি ঘোষণা হলেও বা কি হবে, না ঘোষণা হলেও বা কি হবে। এবার মানুষের একটা বড় অংশ মনস্থির করে ফেলেছেন তারা কি করবেন। তাতে বিজেপির রাজ্য কমিটিতে কে এলো কে বাদ গেল সেটা মানুষের কাছে কোনো প্রাসঙ্গিক। বলছেন 26-এর এই ভোটে এসআইআর একমাত্র ইস্যু হতে চলেছে। আমি কি সেটা বললাম? এসআইআর একমাত্র গুরুত্বপূর্ণ ইস্যু সেটা। অবশ্যই কত নাম বাদ যাবে সেটা দেখতে হবে। দুর্নীতি ইস্যু আছে, হিন্দুদের একজোট হওয়াটা ইস্যু আছে, অনুপ্রবেশকারীদের বিষয়টা, যে বাংলাদেশে পালাবদল হচ্ছে, হিন্দুরা আক্রান্ত হচ্ছে, সেগুলো একটা ইস্যু আছে। এটা বাঙালি হিন্দুর শেষ লড়াই। আরেকটা প্রশ্ন করবো স্যার, এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন এসআইআর বন্ধ করার জন্য, বিএলওদের প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন প্রশ্ন তিনি তুলেছেন। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন যে মুখ্যমন্ত্রী? দিতে পারি একটা চিঠি, যে কেউ দিতে পারে, দেশের নাগরিক চিঠি। মুখ্যমন্ত্রী দিয়েছেন, নির্বাচন কমিশন জবাব দেবে। এসআইআর তো 20 দিন না 18 দিন হয়ে গেল, চলছে তো এসআই, ভালোই তো চলছে, অসুবিধা হবে না, এসআইআর হবে। বিজেপির কিছু কিছু নেতৃত্ব বলা চলে ব্যঙ্গাত্মক স্বরে বলছেন যে ভাইপোর ভোট ব্যাংক বাঁচাতে তিনি এই চিঠি দিচ্ছেন, আদৌ কি তাই? আমি ভাইপো টাইপো বলে কাউকে চিঠি না বলতেও চাই না। হ্যাঁ, ভোট ব্যাংক তো আছে, মুসলমান ভোট ব্যাংক তৃণমূলের পক্ষে আছে। রাষ্ট্রবাদী স্বদেশী মুসলমান তারা আমাদের মতো একই রকম ভারতের নাগরিক।
আমার যে অধিকার, আপনার যে অধিকার, তাদেরও তাই অধিকার। কোনো ভাগাভাগি নেই। তারা ভারত মাতার গর্বিত সন্তান, কিন্তু যারা অনুপ্রবেশকারী তাদের স্থান নেই, কোনো স্থান নেই। ভারতীয় মুসলমানরা আমাদের ভাই। এই দেশের সম্পদের উপর আমার যে অধিকার, একজন ভারতীয় মুসলমানেরও একই অধিকার। কিন্তু অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের কোনো জায়গা নেই। তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। যে কথা স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন। এটা সবার দাবি হওয়া উচিত, যে কোনো সুনাগরিকেরই এটা দাবি হওয়া উচিত। কিন্তু এটি বন্ধ, এই রোহিঙ্গাদের চিহ্নিতকরণ করার প্রক্রিয়া তো এসে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই বন্ধ করার কথা বলছেন। এখানে রোহিঙ্গা কত আছে? রোহিঙ্গা বলা হচ্ছে, রোহিঙ্গার থেকে আছে দীর্ঘদিন ধরে অনুপ্রবেশকারী মুসলমানরা বাংলাদেশ থেকে। রোহিঙ্গাদের সংখ্যা কত ওটা বলা হচ্ছে, শুভেন্দু বলছেন রোহিঙ্গা বলে ওসব কিছু হয় না, ওটা মায়ানমারের লোক। রাখাইন প্রদেশে রোহিঙ্গাটাকে নাফ নদী পেরিয়ে চট্টগ্রামের রোহিঙ্গাদের সব থেকে বড় জনবসতি আছে। কিছু তারা এখানে ঢুকেছে, ভারতেও ছড়িয়ে পড়েছে, কিন্তু অনুপ্রবেশের সমস্যাটা তো আজকের নয়, দীর্ঘদিন ধরে চলছে। সেটা এমন একটা পর্যায়ে পৌঁছেছে, সেটা আমাদের উদ্বেগ বাড়াচ্ছে।